করতেই হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি আমার নিজের লেখা একটি ভৌতিক গল্প, পাশের জানালা। গল্পটি শুনে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। শুরু করছি গল্প পাশের জানালা। মেয়েটা এসে পাশের জানলাটা ধরে দাঁড়ালো। প্রতিদিনকার মতোই সাইফ স্টাডি টেবিলে বসে কাজ করছিল। মেয়েটা এসে দাঁড়াতে সাইফ তার দিকে ফিরে তাকালো। কেমন আছো জিজ্ঞাসা করলো সাইফ। সব সময়ের মতোই মেয়েটা কোনো জবাব দিল না। ভাবলেশহীন স্থির চোখে সাইফের কাজ দেখতে লাগলো। সাইফ একটু অবাক হলো না, কারণ কিছুদিন যাবতই সে এই বাসায় মেয়েটাকে দেখছে। মাঝে মাঝে এসে জানলায় দাঁড়িয়ে সাইফের কাজ দেখতে থাকে, আবার চলে যায়। কথা বললে কোনো উত্তর দেয় না। সাইফ বিষয়টা নিয়ে মাঝে মাঝে ভাবে, কি অদ্ভুত একটা মেয়ে। বয়স কতই বা হবে, 7 কি 8, কিন্তু মেয়েটার চোখে বাচ্চা একটা মানুষের কোনো কৌতূহল নেই। তাকালে বরং মাঝে মাঝে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। সাইফ আর মেয়েটাকে নিয়ে তেমন কিছু ভাবার সময় পায় না। সে ঢুকে পড়ে তার লেখার জগতে। নতুন একটি উপন্যাস লিখতে শুরু করেছে সে। হাবিবুল্লাহ সাহেব সাইফের বন্ধুবর মানুষ, একটা প্রকাশনী সংস্থার মালিক ও প্রকাশক। তিনি সাইফকে উপন্যাসটি লিখে শেষ করতে খুব চাপ দিচ্ছেন। আগামী বইমেলায় উপন্যাসটি প্রকাশ করবেন। মেলা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আজকে জানুয়ারির 21 তারিখ, মাত্র 9 দিন বাকি। এর মধ্যে কত কাজ, লেখা শেষ করে জমা দিতে হবে। সাইফ আবার কম্পিউটারে সরাসরি কম্পোজ করতে পারে না। কাগজে না লিখলে নাকি তার লেখা আসে না। তাই সে যেটা লিখে দেয় সেটা নিয়ে গিয়ে আবার কম্পোজ করতে হয়। অবশ্য লেখা আর কম্পোজের কাজ মোটামুটি একসাথেই চলছে। প্রকাশক হাবিবুল্লাহ সাহেব প্রতিদিন লোক পাঠিয়ে দেন। যেটুকু লেখা হয় সেটা নিয়ে গিয়ে কম্পোজ করে ফেলা হয়। তাই বলা যায় কাজ মোটামুটি ভালোই এগোচ্ছে। সাইফের লেখা শেষ হলে আবার শুরু হবে প্রুফ দেখার কাজ। উপন্যাস প্রকাশ নিয়ে প্রকাশক মোটামুটি হৈ হৈ কাণ্ড তৈরি করে ফেলেছেন। সেই হৈ হৈয়ের কিছু প্রভাব সাইফের মধ্যেও পড়েছে। এখন সে উপন্যাসটা তাড়াতাড়ি লিখে শেষ করতে পারলেই বেঁচে যায় এমন অবস্থা। সাইফ উদ্দিন মাঝবয়সী একজন মানুষ। বয়স 40 থেকে 45-এর মধ্যে হবে। তবে তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স 40-45। লম্বা প্রায় 5 ফিট 10 ইঞ্চির মতন। বাঙালি হিসেবে গায়ের রং খানিকটা বেশি ফর্সা। মেদহীন শরীর, মুখে হালকা চাপ দাড়ি। চেহারার সাথে দাড়িটা খুব মানিয়ে গেছে। মাথা ভর্তি কোকড়া চুল, খাড়া নাক, চোখগুলো বড় বড়। সোজা কথা, সুদর্শন একজন ব্যক্তি তিনি। শুধু চুলফিতে হালকা পাক না ধরলে বয়স 30-এর কোঠায় বলে চালিয়ে দেওয়া যেত অনায়াসে। তিনি মানুষ হিসেবেও যথেষ্টই ভালো, তবে খুব একটা মিশুক ব্যক্তি তিনি নন। এটা হয়তো তার প্রফেশনের কারণেও হতে পারে। তিনি লেখক মানুষ, সারাক্ষণ লেখালেখির মধ্যেই ডুবে থাকেন। তাই তার তেমন কারোর সাথে মেলামেশা হয়ে ওঠে না। তবে ইদানিং ইচ্ছা না থাকলেও অনেকের সাথে তার দেখা সাক্ষাৎ এবং চলাফেরা করতে হচ্ছে, কারণ লেখক হিসেবে তার খ্যাতি এখন চারিদিকেই ছড়িয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীদের বেশিরভাগ মানুষকেই তিনি চেনেন না, তবে তাকে যে সবাই চেনেন এটা তিনি আন্দাজ করতে পারেন। প্রতিবেশীদের মধ্যে পাশের বিল্ডিংয়ের মাঝার সাহেবের সাথেই তার সখ্যতা বেশি। বছরখানেক হলো তার স্ত্রী তমা ও তার একমাত্র পুত্র রৌনক আমেরিকা চলে গেছে। তিনি অবশ্য চেয়েছিলেন যে তারা দেশে থাকুক। তমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তমা আমেরিকা যাবার সিদ্ধান্তে অটল থাকে। তমা বরং তাকে বুঝিয়েছিল, বলেছিল, তুমি দেশে থেকে কি করবে? এরকম সুযোগ তো সবসময় আসে না। ওখানে বসেও তো তুমি লেখালেখি করতে পারবে, তাই না? সাইফ উত্তরে বলেছিল, দেশে আমরা তো একেবারে খারাপ অবস্থায় নেই,
ভালোই তো চলছে সব কিছু। তমা বলেছিল, আমাদের ছেলের ভবিষ্যৎ তুমি দেখবে না? সাইফ বলেছিল, কেন নয়, দেশে থেকে কি ওর ভবিষ্যৎ তৈরি হবে না? আমরা কি দেশে থেকে প্রতিষ্ঠিত হইনি? তমা বলেছিল, আমি এ বিষয় নিয়ে তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না। দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, রাস্তাঘাটে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, উফ, বেরোতেই ভয় লাগে। এদেশে মানুষের কোনো সিকিউরিটি আছে? না না, আমি আমার ছেলেকে নিয়ে এখানে থাকবো না, আমরা আমেরিকাতেই সেটেল হব, এটাই আমার শেষ কথা। সাইফ বলেছিল, ঠিক আছে, তাহলে তোমরা যাও। তমা বলেছিল, তুমি যাবে না? তমার চোখে বিস্ময়। সাইফ দৃঢ় কণ্ঠে বলেছিল, না, আমি একজন লেখক। একজন লেখক কখনো তার দেশ ছেড়ে যেতে পারে না। লেখকরা দেশের প্রাণ, আর প্রাণ যদি দেশ ছেড়ে চলে যায় তবে দেশ বেঁচে থাকবে না। দেশটার আমাকে এবং আমার এই দেশটাকে খুব বেশি প্রয়োজন। তমা বলেছিল, কি করবে একা একা দেশে থেকে? সাইফের উত্তরে বলেছিল, ভবিষ্যৎ প্রজন্মের কোনো মাকে যেন নিরাপত্তার অজুহাতে সন্তানকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে না হয় তা নিয়ে কাজ করব। তবে তোমরা বছরে একবার দেশে আসবে, আর আমিও বছরে একবার গিয়ে তোমাদের দেখে আসব। তমা বলেছিল, তার মানে 6 মাস পর পর তোমার সাথে আমাদের দেখা হচ্ছে? সাইফ মাথা নেড়ে বলেছিল, তারপরের 1 মাসের মধ্যেই তমা রৌনককে নিয়ে আমেরিকা চলে যায়। তারা এখন আমেরিকার ভার্জিনিয়ায় থাকে। সেখানে নাকি এখনো কিছুটা গ্রাম্য পরিবেশ আছে। সাইফ ভেবে রেখেছে এবার গিয়ে একবার ঘুরে আসবে। কথা মতো 6 মাস পর তমার রৌনক ঘুরে গেছে। এবার তার যাবার পালা। গেলে ভালোই হবে, আমেরিকার গ্রামগুলো কেমন দেখে আসা যাবে। পুরোটা ফ্ল্যাট বাড়িতে সাইফ এখন একা থাকে। ওর একার জন্য অবশ্য বাসাটা একটু বড়ই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তমা খুব শখ করে কিনেছিল ফ্ল্যাটটা, নিজের মতো করে সাজিয়েছে। সাইফকে নিয়ে গিয়ে নার্সারি থেকে টব আর গাছ কিনে এনেছে, মাটিও কিনেছে, সার দিয়েছে। নিজে প্রতিদিন যত্ন করে ঝুল বারান্দায় বাগান করেছে। ওদের ফ্ল্যাটে পাশাপাশি 2 রুমের সাথে লাগোয়া 2টি ঝুল বারান্দা রয়েছে। বর্তমান সময়ের বারান্দাগুলোর তুলনায় খানিকটা বড়ই হবে। এই কারণেই তোমার ফ্ল্যাটটি বেশি পছন্দ হয়েছিল। ওদের ব্যালকনির বাগানে 2টা লেবু গাছ আছে, একটি কাগজি লেবু আর একটি এলাচি লেবু। এই 2টো জাতের লেবুই তোমার পছন্দের। এছাড়া 2টো ক্যাপসিকাম, একটা অ্যালোভেরা আর একটা মাল্টা গাছ রয়েছে। মাল্টা গাছগুলোতে ছোট ছোট মাল্টা ধরে, কিন্তু খাওয়া যায় না, প্রচণ্ড টক। কী যে সমস্যা হয়েছে সাইফ বুঝতে পারছে না। এছাড়া বাকি সবই ফুল গাছ, গোলাপ, হাসনাহেনা, বেলি, জারবারা, নয়নতারা, সন্ধ্যামালতী সহ আরও নানা রকমের ফুল গাছ আছে। অনেকগুলো সাইফ চেনেও না। আগে তমা প্রতিদিন রাতে সাইফকে নিয়ে কিছুটা সময় তার বারান্দায় কাটাতো। ভালোই কাটতো তাদের সময়। সাইফ ওদের একান্ত সময়ের সবচেয়ে বেশি যে সময়টা মিস করে তা হলো বাগানে কাটানো সময়গুলো। তাই সাইফ এখনও সময় করে রাতে একবার কিছু সময়ের জন্য হলেও বারান্দার বাগানে বসে সময় কাটায়। ভালোই লাগে তার। এই সময়টাতে বারান্দাটা ফুলের ঘ্রাণে মৌ মৌ করতে থাকে। সাইফের একা থাকতে তেমন কোনো সমস্যা হয় না। একজন বুয়া আছেন, বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। কথা বলে না বললেই চলে। সে ঘরের সব রকমের কাজকর্ম করে দেয়, রান্না বান্না থেকে শুরু করে সব। সাইফ শুধু রাতের রাইস কুকারে কটা ভাত ফুটিয়ে নেয় আর ডাল তরকারি ওভেনে গরম করে খাওয়া দাওয়ার পর্ব সারে। আর সকাল আর সন্ধ্যায় নিচের হোটেল থেকে নাস্তা আসে। আবু নামের 9-10 বছরের একটি ছেলে নাস্তার চা দিয়ে যায়। আবু আসলে সাইফ মাঝে মাঝে ওর সাথে কথা বলে ভাব জমানোর চেষ্টা করে। ছেলেটাকে দেখে সাইফের খুব মায়া লাগে। রনকের ওই বয়সটার কথা মনে পড়ে যায়। কিন্তু কোনো এক বিচিত্র কারণে আবু বাসায় আসার পর থেকেই চলে যাবার জন্য অস্থির হয়ে থাকে। কিছুদিন আগে একদিন সকালে আবু নাস্তা আর চা নিয়ে এসেছে। সাইফ তার স্টাডি টেবিলে বসে কাজ করছিল। আবু তাকে নাস্তা দিয়ে চলে যেতে উদ্যত হলে সাইফ তাকে ডেকে বলল টাকা নিয়ে যেতে। আবু তার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। সাইফ তাকে টাকা দিতে ইচ্ছে করেই গড়িমসি করছে। উদ্দেশ্য আবুর সাথে কিছুক্ষণ কথা বলা। আবু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে জানলা দিয়ে সরাসরি পাশের ফ্ল্যাটটা দেখা যায়। সাইফ আবুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল। সে হঠাৎ লক্ষ্য করল আবু তার কোনো কথাই শুনছে না, এক দৃষ্টিতে চেয়ে আছে পাশের ফ্ল্যাটের জানলাটার দিকে। সাইফ ওকে ডাকল, আবু
এই আবু। আবু সাইফের ডাকে সংবিত ফিরে পেয়েই আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। সাইফ বলল, আরে আরে আবু, টাকাটা তো নিয়ে যা। কে শোনে কার কথা? আবু আর তার ত্রিসীমানার মধ্যেই নেই। এমন অকস্মাৎ ঘটনাটি ঘটল, সাইফ কিছুই বুঝে উঠতে পারল না। সাইফ পাশের জানলাটার দিকে ফিরে তাকালো। জানলার ভেতর দরজা দিয়ে ফ্ল্যাটটির খানিকটা চোখে পড়ছে, একদম নীরব, খাঁ খাঁ করছে যেন। বাসাটার দিকে তাকিয়ে সাইফের খুব অবাক লাগলো। মনে হচ্ছে বুঝি বাসাটাতে কেউই থাকে না, একেবারে নিশ্চুপ, নিরিবিলি, শুনশান একটা ফ্ল্যাট। মেয়েটা যদি মাঝে মাঝে জানলায় এসে না দাঁড়াতো, তাহলে তিনি ভাবতেন এ বাসায় বুঝি কেউই থাকে না। তবে থাকে তো অবশ্যই, তা না হলে মেয়েটাকে তো আর সবসময় জানলার পাশে দেখা যেত না। তবে মেয়েটার চাহনি বড় বেশি ঠান্ডা, ভাবলেশীন। দেখলে মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হয়। সাইফ ভাবল মেয়েটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। মেয়েটা কি দিনের বেলা ফ্ল্যাটে একা একা থাকে নাকি জানতে হবে। বেচারি খুব মনমরা হয়ে থাকে, কিছু একটা করা দরকার। মেয়েটার বাবা মায়ের সাথে পারলে একটু কথা বলতে হবে। সাইফের মাঝারের কথা মনে পড়ল। ওই বিল্ডিংটারই 2 ফ্লোর নিচে মাঝার থাকে। সাইফের খুবই ঘনিষ্ঠ বন্ধু। মাঝে মাঝে সে ভাবে মাঝারকে মেয়েটার কথা জিজ্ঞেস করবে, কিন্তু দেখা হলে আর মনে থাকে না। মেয়েটার বিষয়টা সাইফকে আর খুব বেশি একটা ভাবাতে পারে না। যথারীতি সে তার কাজে মন দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সে তার উপন্যাসে ডুবে যায়। হঠাৎ করে তার মনে কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো। সাধারণত কাজের মাঝে কখনো তার এমন বোধ হয় না। তার মনে হলো খুবই বাজে দৃষ্টিতে কেউ তার দিকে চেয়ে আছে। সাইফের মনে হচ্ছে কেউ যেন তার কোনো একটা ক্ষতি করবে, খুব খারাপ রকমের ক্ষতি। সাইফ কাজে মনোযোগ হারালো। মাথাটা ঘোরাতেই সাইফ মেয়েটিকে দেখতে পেল। মেয়েটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, সেই একই রকম দৃষ্টি। মেয়েটাকে দেখে সাইফের কিছুটা অন্তত ভালো লাগলো। সে ভাবল আর যাই হোক, সে এখানে একা নেই, কেউ একজন তো তার সাথে আছে। সাইফ বলল, কেমন আছো তুমি? মেয়েটা যথারীতি কোনো জবাব দিল না, ঠিক আগের মতোই তার দিকে চেয়ে রইল, ঠান্ডা, ভাবলেশহীন দৃষ্টি। মেয়েটা পাশে থাকা সত্ত্বেও সাইফ অনুভব করল তার অস্বস্তি বেড়েই চলেছে। আজ শুক্রবার, সাইফের সেলুন দিবস। প্রতি শুক্রবারে সে চুলদারি ছাড়তে সেলুনে যায়। এটা তার দীর্ঘদিনের অভ্যাস। তার সাথে টুকটাক সদাইপাতিও করতে হবে। সাইফ বাসা থেকে বেরিয়েছে। লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেটের বাইরে পা রাখতেই সাইফ মাঝারকে দেখতে পেল। সেও হয়তো বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে। আরে মাঝার যে, কেমন আছো বন্ধু? মাঝার সাহেব বললেন, আরে বন্ধু, তুমি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেলে। তা আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার খবর কি? একা একা দিনকাল কেমন যাচ্ছে? সাইফ বলল, এই চলে যাচ্ছে আর কি। একা আর কোথায়, পাশের বাসার বাচ্চা মেয়েটা ভালোই সঙ্গ দেয়। মাঝার সাহেব বললেন, হ্যাঁ আর বলো না, সেই সঙ্গটাও তো তুমি হারালে। যা দিনকাল পড়েছে, কি আর বলবো রে ভাই। সাইফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? মাঝার সাহেব চোখ শুরু করে বললেন, কেন, জানো না কিছু? সাইফ দ্রুত বলল, কই না তো, কি জানবো? মাঝার সাহেব বললেন, এলাকা তো দূরের কথা, তুমি তো মনে হয় বন্ধু দেশের খবরও কিছু রাখো না। সাইফ একটু লজ্জিত হয়ে বলল, আসলে বন্ধু ইদানিং লেখালেখির খুব প্রেশার যাচ্ছে। ওরা কথা বলতে বলতে গুটি গুটি পায়ে এগোচ্ছিল। হঠাৎ মাঝার সাহেব রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়লে অগত্যা সাইফকেও দাঁড়িয়ে পড়তে হলো। সাইফের মনে হলো মাঝার সাহেব খানিকটা মনমরা হয়ে গেলেন। তিনি এক নাগাড়ে বলা শুরু করলেন, আর বলো না দোস্ত, দিনকাল যা পড়েছে। তুমি তোমার পাশের ফ্ল্যাটের যে মেয়েটার কথা বললে, কি ফুটফুটে বাচ্চা একটা মেয়ে, তার যে এরকম একটা ঘটনা ঘটবে কে বিশ্বাস করবে বলো? সাইফ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে মাঝার সাহেবকে জিজ্ঞেস করল, কি হয়েছে মেয়েটির? মাঝার সাহেব বললেন, মেয়েটি গত 2 মাস যাবৎ ওদের বাসায় কাজে এসেছে। বাচ্চা একটা মেয়ে, ঘরের সব কাজই প্রায় করত। মহিলাটি নাকি মেয়েটাকে মাঝে মাঝে খুব মারধর করত।
তাই মেয়েটা বলেছিল সে আগামী মাস থেকে আর কাজ করবে না, বাড়িতে চলে যাবে। এর মধ্যে নাকি বাড়ির কর্তা মহিলাটি তার একজোড়া কানের দুল খুইয়ে বসে। মহিলা সব সন্দেহ গিয়ে পড়ে মেয়েটার উপর। সে মেয়েটাকে বাথরুমে ঢুকিয়ে মারধর শুরু করে। চুরির কথা স্বীকার করছে না দেখে এক পর্যায়ে মহিলাটি রাগের বশে মেয়েটির গলা মহিলার গায়ের ওড়না দিয়ে পেঁচিয়ে ধরে। বাচ্চা মেয়েটি সইতে না পেরে দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। সাইফ কথাগুলো শুনছে আর তার মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে সরে যাচ্ছে। সবকিছুই তার কাছে কেমন যেন ঘোর লাগা মনে হতে লাগলো। সে কোনো মতে বলল, কি বলছো এসব? মাঝে সাহেব সাইফের দিকে আরেকটু ঝুঁকে এসে বললেন, এই ঘটনার পর তো তারা স্বামী স্ত্রী অনেকদিন যাবৎ পলাতক ছিল। মেয়েটার লাশও ওভাবে বাথরুমে ফেলে রেখে তারা পালিয়ে যায়। 3-4 দিন পর প্রচণ্ড লাশ পচা দুর্গন্ধ ছুটলে আশপাশের ফ্ল্যাটের মানুষরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাথরুম থেকে মেয়েটির অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে স্বামী স্ত্রীকে পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। তারাই থানায় এসব স্বীকারোক্তি দিয়েছে। পরে পুলিশের মাধ্যমে জানা যায় মেয়েটা আসলে দুলজোড়া চুরি করেনি। কানের দুলগুলো তাদের আলমারির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। মনে হয় কোনোভাবে আলমারি থেকে পড়ে গিয়ে নিচে চলে গিয়ে থাকবে। কি একটা অবস্থা! গত 10-12 দিন যাবত তো এটাই দেশের লিড নিউজ। টিভি চ্যানেল, পত্রপত্রিকা সবখানেই এই খবর। এবার সাইফ নিজের উপর খানিকটা বিরক্তই হলো। সে এসব কি ভাবছে? নিশ্চয়ই এর মধ্যে সেই বাসায় কোনো নতুন ভাড়াটিয়া উঠেছে। এতক্ষণে সাইফ কিছুটা স্বস্তি বোধ করতে শুরু করলো। সাইফ নিজেকে অনেকটা সামলে নিয়ে বলল, কি নির্মম। মাজা সাহেব বিরক্তি সুরে বললেন, আর বলো না, শেষ জামানায় চলে এসেছি মনে হয়। সাইফ খানিকটা কৌতূহল নিয়ে বলল, বাসাটা আবার এত জলদি ভাড়া দিল কার কাছে? মাজা সাহেব বিস্মিত হয়ে সাইফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, ভাড়া? কি বলো দোস্ত, ঘটনা তো ঘটলো এই মাসের প্রথম দিকে, মানে গত সপ্তাহে। এত তাড়াতাড়ি ভাড়া দিবে কিভাবে? আর বাসাটা তো এখন পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভাড়া তো দূরের কথা, কেউ ঢুকতে পর্যন্ত পুলিশের অনুমতি লাগবে। হত্যাকাণ্ডের আলামত আছে কি না? সাইফের আবার আগের মতো ঘোর তৈরি হতে শুরু করেছে। মনে হচ্ছে মাঝা সাহেবের কথা সে অনেক দূরে কোথাও থেকে শুনতে পাচ্ছে। তার দৃষ্টি শূন্য হয়ে যাচ্ছে। মাঝা সাহেব সাইফের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বন্ধু, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? সাইফ মাঝা সাহেবের কথা কিছু শুনতে পেল না। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, তাহলে সে যে মেয়েটিকে দেখে সে কে? সাইফ হঠাৎ কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে তার ফ্ল্যাটের দিকে রওনা হলো। হন হন করে হেঁটে চলেছে সে। মাঝা সাহেব অবাক হয়ে পেছন থেকে সাইফকে কবার ডাকলেন, এই সাইফ, এই কোথায় যাচ্ছ? এই সাইফ। সাইফ ফিরেও তাকালো না। মাজা সাহেব অবাক হয়ে তাকিয়ে সাইফের চলে যাওয়া দেখতে থাকলেন। সাইফ সোজা এসে তার বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেল। লিফটের সামনে এসে উপরে ওঠার বাটনটা চেপে দিল। লিফটটা উপরে ছিল, নামতে শুরু করলো। লিফট নামছে। সাইফের মাথায় এখন 1000 গিগাবাইট র্যাম একসাথে কাজ করছে। যে প্রশ্নগুলো তার মাথার ভেতর বারংবার ঘুরপাক খাচ্ছিল তার জট আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কেন রাতে কখনো সেই বাসায় কোনো বাতি জ্বলে না? কেন বাসাটি এত শুনশান নীরব? কেন মেয়েটি কখনো কোনো প্রশ্নেরই উত্তর দেয় না? সাইফের মনে পড়ে যায় মেয়েটির ভাবলে সেন দৃষ্টির কথা। কি কারণে আবু তার বাসায় আসতে এত ভয় পায়? লিফট নিচে নেমে এলো। দরজা খুলতেই সাইফ লিফটের ভেতর ঢুকে পড়ল। এখনো তার মাথায় অনেক প্রশ্ন। হঠাৎ সাইফের মাথায় একটা ব্যাপার খেলে গেল। সে এই পর্যন্ত যতদিন মেয়েটাকে দেখেছে, 10-12 দিন ধরেই সে দেখছে মেয়েটাকে। প্রতিদিন তাকে একটা পোশাকেই দেখেছে, একটা মলিন ছাই রঙের ফ্রক পরা। এতদিন বিষয়টি তার মাথাতেই আসেনি। লিফট 8 তলায় সাইফের ফ্লোরে চলে এসেছে। টুং করে দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে সাইফ ভাবল, কি আবোল তাবোল ভাবছি, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এসব অবাস্তব বিষয় কিভাবে ঘটবে? নিশ্চয় কোনো না কোনোভাবে আমি মেয়েটার বিষয় জানতে পেরেছিলাম, তাই আমার অবচেতন মনে
মেয়েটার একটা ছবি ভেসে উঠেছে, আর তাই আমি বিষয়টা হ্যালুসিনেট করেছি। এই ভেবে সাইফ কিছুটা স্বস্তি পেল। লিফট থেকে বেরিয়ে এলো অনেকটা স্বাভাবিকভাবেই। দরজার সামনে পত্রিকাটা দেখতে পেল। পত্রিকা হাতে তুলে নিতেই প্রথম পৃষ্ঠার ডান পাশের হেডলাইনটার দিকে সাইফের দৃষ্টি গেল। পল্টনে ফ্ল্যাটে গৃহপরিচারিকা হত্যা মামলায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সাইফ দরজা খুলে ঘরে ঢুকে পড়ল। সোজা চলে আসলো তার স্টাডি রুমে। অনেকক্ষণ ধরে পাশের ফ্ল্যাটের জানলার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনোরকম অস্বাভাবিকতা তার চোখে পড়ল না। কোথাও কেউ নেই। বাসাটি আসলেই একদম ফাঁকা। এতদিনের বিষয়টা যে তার মনেরই ভুল, এতে আর কোনো সন্দেহই রইল না সাইফের। স্টাডি রুম থেকে বের হয়ে এলো সাইফ। মাথার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। সে সোজা বেডরুমে চলে গেল। টানা 2 ঘন্টা ঘুম দিয়ে উঠে বাথরুমে ঢুকলো সাইফ। গোসল সেরে দুপুরের খাওয়া খেয়ে নিল। আজ বুয়া আসেনি, দুপুরের খাবার হোটেল থেকে আনা হয়েছে। খাওয়া শেষে সাইফ চিন্তা করল আজ উপন্যাসের কাজ কিছুই হয়নি। খানিক বাদে আবার প্রকাশকের অফিস থেকে লেখা নেয়ার জন্য লোক এসে বসে থাকবে। লেখাটা একটু এগিয়ে রাখা দরকার। তাই সে লেখালেখির উদ্দেশ্যে তার স্টাডি রুমে আসলো। রুমে আসতেই সাইফের চোখ আবার পাশের জানলাটার দিকে গেল। না, কোথায়? কোনো জনমানবের চিহ্ন নেই। একদম শূন্য বাসা, খাঁ খাঁ করছে। এতদিন কি যে সব উল্টাপাল্টা ভেবেছি, ভাবল সাইফ। নিজের মনে একটু হাসল। ভাবল সবই তার মনের ভুল। সাইফ কাজে মন দিল। ঝাড়া 3টি ঘন্টা ধরে লেখালেখি করল সে, এবং খুবই অবাক হয়ে লক্ষ্য করল কোনো রকম সমস্যা ছাড়াই অনেকদিন পর সে এতটা সময় এক নাগাড়ে কাজ করতে পারল। উপন্যাসটিও প্রায় দাঁড়িয়ে গেছে। শেষ অধ্যায়টুকুই শুধু বাকি। বিকেল প্রায় শেষ হতে চলল। গোধূলি বেলা। আবছা আলো ছায়া খেলা করতে শুরু করেছে চারপাশে। সাইফ এখনো বসে আছে তার স্টাডি টেবিলের সামনে, নিবিষ্ট মনে কাজ করে যাচ্ছে। পৃথিবীর কোনো কিছুই এখন তার মনে নেই। সে পুরোপুরি ডুবে আছে তার উপন্যাসের শেষাংশে। হঠাৎ সেই পুরনো অস্বস্তি বোধটা শুরু হলো সাইফের। একটা শীতল রক্তের স্রোত তার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। তার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো। অস্বস্তিতে সাইফ মাথা ঘোরাতেই পাশের জানলার দিকে তার চোখ পড়ল। মনে হলো বুকের ভেতরটা হঠাৎ করে প্রচণ্ডভাবে খামচে ধরল কেউ। স্তব্ধ হয়ে গেল সে। জানলার গ্রিল ধরে মেয়েটি দাঁড়িয়ে আছে। সেই শান্ত, ভাবলেশহীন অথচ তীক্ষ্ণ দৃষ্টি। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প পাশের জানালা। লেখায় ছিলাম আমি, হামিদ চৌধুরী রাজ। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমার লেখা আপনাদের কাছে কেমন লাগলো, লেখা যদি আপনারা কোনো ভুল ত্রুটি খুঁজে পান আপনারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আশা করছি। আর আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আরও লেখা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। গল্প তো আরো ভয় পেতেই হবে।